ওদের লাইফ তো অলরেডি শেষ, যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই। অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। মানে তারা সচিবালয়ে ঢুকে প্রথম সারিতে থেকে ভাঙচুর করেছে। সচিবালয়ের সিসি ফুটেজ, মানে সিসি ক্যামেরার ফুটেজে তাদের দেখা গেছে সচিবালয়ে তারা আবেগে ঢুকে গিয়েছিল এবং সেখানে গিয়ে হয়তো তারা অনেক কিছুই আবেগে করে ফেলেছে। আমাদের ভেতর এবং বাইরে ষড়যন্ত্র হচ্ছে। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারা কি এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে? জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ। এজলাসে বসে এসব বলছেন। ভাবুন, আমাদের প্রজন্ম ভালো রাষ্ট্র দেখবে না, আমাদের সন্তানদের প্রজন্ম হয়তো দেখবে। সে পর্যন্ত অপেক্ষা করতে দেন। দুঃখিত, আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য এই শিরোনাম দিতে হলো, কিন্তু আমি কিছু ভুল কথাও বলিনি। সম্প্রতি একজন বিচারক আদালতের এজলাসে বসে বলেছেন যে গোটা দেশ এখন লাইফ সাপোর্টে। বিচারক বলেছেন কথাটি এবং আদালতের এজলাসে বসে। তার মানে বিষয়টি আইনগতভাবে সত্য এবং এই মুহূর্তে এর চেয়ে বড় কোনো সত্য আসলে নেই। তার মানে দেশের অবস্থাটি এই বিচারকের মতো আপনি হয়তো আমার চেয়ে ভালো জানবেন, নিশ্চিতভাবেই ভালো জানবেন। আসুন তার আগে শুনে নেই সেই বিচারক মহোদয় কি বলেছেন সেদিন। আপনাদের জানিয়ে রাখি, এই বিচারকের নাম জামশেদ আলম। তিনি ঢাকা মেট্রোপলিটন আদালতের একজন বিচারক। আদালতের এজলাসে বিচারক মহোদয় বলেন, সচিবালয় হচ্ছে রাষ্ট্রের প্রাণ। সচিবালয় যদি না থাকে তাহলে রাষ্ট্রকে কে মূল্যায়ন করবে? শিক্ষার্থীদের এত এত গোল্ডেন A+ দিয়ে কি হবে? ওদের CDMS মানে পুলিশ কেস কি ঠিক হবে? ওদের লাইফ তো অলরেডি শেষ, যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই। অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। এই বৃহস্পতিবার মানে 24শে জুলাই সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে ক্ষতি সাধন এবং স্বেচ্ছায় আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় 4 আসামির জামিন শুনানিতে এসব মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত। প্রথমে আসামি পক্ষের আইনজীবী সালাউদ্দিন খান এবং তাহমিনা আক্তার লিজা সহ আরো অনেকেই তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, আসামিরা অনেক মেধাবী ছাত্র, তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। সচিবালয়ে তারা আবেগে ঢুকে গিয়েছিল এবং সেখানে গিয়ে হয়তো তারা অনেক কিছুই আবেগে করে ফেলেছে। জুলাই হয়তো আবেগে হয়েছিল, যাই হোক। তারা আরো বলেন, মামলার এজাহার এবং কারাগারে আটক রাখার আবেদনও একই। তারা ইমোশনাল হয়ে ওখানে গিয়েছিলেন। এরপর রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন আসামিদের জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, আসামিরা সকলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত। তারা কেউই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত নয়। মানে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত হলে সব জায়েজ হয়ে যেত যদি তাদের পরিচয় বৈষম্য বিরোধী হতো, কারণ একই ঘটনা তারা করছে জুলাইতে। তিনি বলেন, মানে তারা সচিবালয়ে ঢুকে প্রথম সারিতে থেকে ভাঙচুর করেছে। সচিবালয়ের সিসি ফুটেজ, মানে সিসি ক্যামেরার ফুটেজে তাদের দেখা গেছে। তিনি আরো বলেন, আসামিরা দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন, মামলার তদন্তের স্বার্থে পরবর্তীতে এসব আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিদের জামিনের তীব্র বিরোধিতা করছি। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আসামি আবু সুফিয়ানকে লক্ষ্য করে বিচারক জিজ্ঞেস করেন, কেন ওখানে গিয়েছিলে? তুমি কোন সাবজেক্টে পড়ো? তখন আবু সুফিয়ান বিচারককে বলেন, আমি সচিবালয়ের ভেতরে যাইনি। সে সময় বিচারক বলেন, তাহলে তোমাদের ধরল কেন? জবাবে আবু সুফিয়ান বলে, আমি বাইরে ছিলাম, সচিবালয়ের ভিতরে যাইনি। বিশ্ববিদ্যালয় থেকে যাত্রাবাড়ি যাওয়ার সময় আমাকে ধরেছে। আমি জুলাই আন্দোলনের বিজয় 71 হলে সহ সমন্বয়ক ছিলাম। এরপর বিচারক বলেন, কোথায়, কারে, কিভাবে ধরে নিয়ে আসছে? এখন অসুবিধা হচ্ছে আমাদের ভেতর এবং বাইরে ষড়যন্ত্র হচ্ছে। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারা কি এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে? জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ। এরপর বিচারক বলেন, আমাদের দেশটার 12 আনা অলরেডি শেষ। ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে? এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবারও কথা বলা শুরু করতে চাইলে আসামি পক্ষের আইনজীবীর বাধার মুখে হট্টগোল শুরু হয়। এ সময় বিচারক বলেন, আপনারা হট্টগোল করলে আমি এজলাস থেকে নেমে যাব। উনি তো ব্যক্তিগত কাজ করছেন না, ওনাকে বাধা দিচ্ছেন কেন? উনি রাষ্ট্রের পক্ষে কথা বলে কয় টাকা পান? আপনারা তো কম বেশি ফি পাচ্ছেন। বিচারক বলছেন, ভাবেন অবস্থাটা। এরপর বিচারক বলেন, দেশে মোটামুটি ল অ্যান্ড অর্ডার নেই বললেই চলে। যদি রাষ্ট্রই না থাকে তাহলে ওদের সার্টিফিকেট দিয়ে কি হবে?
সচিবালয় না থাকলে সার্টিফিকেট কে দিবে? সচিবালয় হচ্ছে রাষ্ট্রের প্রাণ। মাথায় যদি আক্রান্ত হয় তাহলে তো বডির কোনো দাম থাকে না। আমাদের রাষ্ট্র একটি ট্রানজিশন পিরিয়ডে আছে, মানে ট্রানজিশন পিরিয়ডে আছে। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করছেন, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে আমরা বলতে চাই না। আমরা আওয়ামী লীগ এবং বিএনপি শাসন দেখেছি, এভাবে চলতে থাকলে সামনে হয়তো জামায়াতের শাসনও আমাদের দেখতে হতে পারে। রাষ্ট্রের একজন ম্যাজিস্ট্রেট এজলাসে বসে এসব বলছেন, ভাবুন মানে কে রাষ্ট্রকে লাইফ সাপোর্টে পাঠাচ্ছে? ভাবতে পারছি না আসলে। মূলত একটা রাষ্ট্র ঠিক হতে 3টা প্রজন্ম লাগে উনি বলছেন, মানে বিচারক বলছেন। আমাদের প্রজন্ম ভালো রাষ্ট্র দেখবে না, আমাদের সন্তানদের প্রজন্ম হয়তো দেখবে, সে পর্যন্ত অপেক্ষা করতে দেন। মানে কতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে সেটা বলে দিচ্ছেন উনি। বিচারক বলেন, বর্তমানে সব পচে যায়নি, এখনো ভালো কিছু আছে। এভাবে যেতে যেতে একসময় হয়তো ভালো রাষ্ট্র দেখব। ওদের না হয় খরচের খাতাই ধরি, অন্যদের কথা চিন্তা করাই ভালো। মানে এই ছাত্ররা খরচের খাতায় চলে গেছে, রাষ্ট্র যদি না থাকে তাহলে মূল্যায়ন কে করবে? তাদের ছেড়ে দিলে আবারও একটা বিশাল কেওয়াস সৃষ্টি হবে। শিক্ষা বোর্ডকে আগে রাখতে দেন। একজন বিচারক কথা বলছেন। এরপর বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একজন বিচারক একটি মামলাকে কেন্দ্র করে আজকে গোটা দেশের অবস্থাটি বলে দিয়েছেন। উনি নিজেই অসংলগ্ন কথা বলে পুরো রাষ্ট্রের যে অসংলগ্ন অবস্থা সেটা বুঝিয়ে দিয়েছেন। আপনাদের মনে করিয়ে দেই যে এই রাষ্ট্রটি কে চালাচ্ছেন? চালাচ্ছেন একজন শান্তির কবুতর, যাকে পশ্চিমারা সার্টিফিকেট দিয়েছে যে তিনি নাকি বাংলাদেশে ক্ষুদ্র ঋণ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তির দূতকে এমন ভাবে এখন দেশের রাজনৈতিক দলগুলো পায়ে ধরে প্রণাম করছে যে মনে হতে পারে যে ইউনূস তো ইউনূস নন, তিনিই বাংলাদেশ। তিনি চাইলে একটি দেশকে দখল করতে পারেন, তিনি চাইলে এই দেশের ভেতর ঘটাতে পারেন, তিনি চাইলে বিতর্কিত যুদ্ধ বিমান বিধ্বস্তের নিহত শিশু কিশোরদের সংখ্যা বদলে দিতে পারেন, লাশের সংখ্যা গুম করে ফেলতে পারেন। পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ বিরোধী গোপন চুক্তি করতে। কেউ কিচ্ছুটি তাকে বলার নেই, বলবে না। এতদিন তেল গ্যাস বন্দর ইস্যুতে আনু মোহাম্মদ গং দেশের রাজপথ কাঁপিয়ে ফেলতেন দেশের সম্পদ ভারতের হাতে তুলে দেওয়ার অভিযোগে। আজকাল দেশের সম্পদ চলে যাচ্ছে আমেরিকার হাতে, তাতে আনু মোহাম্মদদের আর আগের মতো অসুবিধা নেই। তারা এখনো 2-4 কথা বলছেন বটে, কিন্তু আগের সেই জোশ নেই। বাংলাদেশের অবস্থা খারাপ, এটা বিগত জুলাই থেকে আমরা বলেছিলাম। খুব ধর্ষণ, রাহাজানি, টাকা পাচার, চাঁদাবাজি, মব দিয়ে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রায় অবসরে পাঠানো, আর সেই সঙ্গে রাত 3টার স্বরাষ্ট্র উপদেষ্টার র্যাব সদস্যদের মোটা হয়ে যাওয়া নিয়ে আলাপি এখন বাংলাদেশ। এরকম ভয়ঙ্কর বাংলাদেশকে জীবিত ইতিহাসের কেউ কখনো দেখেছেন বলে প্রমাণ নেই। এমনকি 2006 সালের শেষ দিকে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর অবনতির সময় হয়েছিল, দেশব্যাপী অপারেশন ক্লিন হার্ট চালানো হয়েছিল, তখনও আজকের মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখনো চলছে অপারেশন ডেভিল হান্ট, এখনো চলমান। এর মধ্যেই দেশের আদালত খোদ স্বীকার করছে যে দেশকে আসলে লাইফ সাপোর্টে পাঠানো হয়েছে। একটু আগেই বললাম যে এখন দেশের নামটি শুধু বাংলাদেশ, আসলে তো দেশটি এখন ইউনুসল্যান্ড। তার মানে কি দাঁড়ালো? ইউনুসই তো আসলে লাইফ সাপোর্টে, তাই না? বাংলাদেশ যদি লাইফ সাপোর্টে চলে যেতে থাকে তাহলে ইউনুসই লাইফ সাপোর্টে আছে। এটাকে যদি কেউ অন্যভাবে পড়েন যে একজন লাইফ সাপোর্টে রোগীর মৃত্যুর আশঙ্কা তো প্রায় 100 ভাগ, তাহলে এই ইউনুসল্যান্ডের মৃত্যুর আশঙ্কাও তাহলে 100 ভাগ। ইউনুসল্যান্ডের মৃত্যু মানে ইউনুসেরও মৃত্যু, আর ইউনুসল্যান্ডের মৃত্যু মানে আপনার আমার প্রিয় বাংলাদেশের নবজন্ম। এভাবেও পড়তে পারেন। খুব কঠিন যুক্তির কথা বলে ফেললাম, ভেবে দেখবেন এই ভিডিওটি শেষ করে আমি অযৌক্তিক কিছু বলেছি কিনা বা যুক্তিও কিছু আছে কিনা কথায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন।